আসসালামু আলাইকুম। টেস্ট ইংলিশ কোচিং সেন্টারের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রিসাইপ্রোকাল প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো ডিস্ট্রিবিউট শব্দের অর্থ বন্টন করা, পৃথক করা বা আলাদা করা বা প্রদান করা। ঠিক আছে, এক কথায় আমরা বন্টন করলেও আমাদের যে জিনিস ছিল তার থেকে আলাদা হয়, প্রদান করলেও সেম বিষয়। এক কথায় আমরা যে সংজ্ঞা পড়বো এই সংজ্ঞা থেকে আমরা সবসময় দেখবো যে সংজ্ঞা পড়ার আগে যে টার্ম ইউজ করতেছে, যে শব্দটা ইউজ করতেছে, এই শব্দের অর্থ কি। সবসময় যে কোনো কিছু সংজ্ঞা পড়বো তার আগে আমরা দেখবো কি যে এই বিষয়টার অর্থ কি, যে টার্মটা ইউজ হইতেছে, যে ওয়ার্ডটা ইউজ হইতেছে তার অর্থটা কি আসলে। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ পৃথক করা বা বন্টন করা। ঠিক আছে, তাহলে আমরা এর সংজ্ঞাতে দেখবো কি যে প্রোনাউন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে পৃথক করে বা পৃথকভাবে বুঝায় তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। পৃথক হোক, বন্টন হোক, প্রদান করা হোক, যাই বলি, মানে এক কথা আলাদা করা। কি করা? আলাদা করা বা পৃথক করা অর্থেই ব্যবহৃত হয়। বন্টন করলে আমার যে জিনিস ছিল তার থেকে আমি যদি কোনো কিছু দেওয়া প্রদান করি বা দেই, বন্টন করি, তাও আমার থেকে জিনিসটা কি হয়? আলাদা হয়, পৃথক হয়, তাই তো? ওকে, তাহলে এখানে তিনটা প্রোনাউন আছে ডিস্ট্রিবিউটিভে, খুব বেশি প্রোনাউন নাই, মাত্র তিনটা প্রোনাউন আছে। এই তিনটা প্রোনাউনের মধ্যে একটা হলো ইচ, আইদার, নাইদার। তবে এর দুই তিনটারও অধিক ফরমেশন আছে। অ্যাটেনশন প্লিজ, একটু দেখি সবাই। Each of the boys has got an apple. Each of the boys, বালকদের প্রত্যেককে, তাহলে বালকরা ছিল, আমি প্রত্যেককে আলাদা করে ফেলছি। প্রত্যেক শব্দটা দিয়ে, ইচ শব্দটা দিয়ে বালকদের থেকে একজন একজন এরকম করে পৃথক বা আলাদা পৃথক করছি। কথা বুঝছো নি? তাহলে এই জন্য ইচ হবে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ক্লিয়ার? ওকে, তাহলে ইচ অফ দ্য বয়েজ, এটা একটা রাইট ফ্রম ভার্বস এর একটা রুলস আছে এখানে, যে ইচ, আইদার, নাইদার এগুলো থাকলে যদি পরবর্তীতে নাউন যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। এই যে দেখছো আইদার অফ দ্য বয়েজ, বয়েজ এখানে প্লুরাল যদিও, কিন্তু ভার্ব কি? সিঙ্গুলার। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, আইদার অফ দ্য গার্লস হ্যাজ ডান দিস, মানে বালিকাদের মধ্যে কেউ এটা করেছে। নেদার অফ দ্য পেন্স উইল ডু, কোন কলমই ভালো হবে না বা কোন কলমই কাজ করবে না, এরকম অর্থে। আইদার অফ এখানে দিছে আইদার অফ দ্য গার্লস, অর্থাৎ আইদারের পরে সরাসরি কি নাউন। আইদারের দুই তিনটা ফরমেশন আছে, কথা বুঝছো নেই? আমি ওই ফরমেশন বা এক্সপ্রেশন করে দিলাম না, যেমন আইদার ডট ডট তারপর অর। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, ধরো নীরব, আইদার নীরব, আবার বলি আইদার নীরব অর রাকিব হ্যাজ এ পেন। তাহলে আইদার অনেকে বলে, অনেকে এইদার বলে। আইদার নীরব অর রাকিব হ্যাজ এ পেন, হয় রাকিবের আছে, নীরবের আছে, নতুবা রাকিবের আছে, মানে একটা কলম আছে। তাহলে আইদার অর হলো দুইয়ের মধ্যে একজন। আইদার অর কি? দুইয়ের মধ্যে একজনকে বোঝায়। আর আমি যদি বলি নেইদার নর হলো এমন একটা বিষয় যে নেইদার নরের মধ্যে দুইজনের মধ্যে একজনও না। যেমন নেইদার নীরব নর রাকিব হ্যাজ এ পেন, মানে নীরবেরও নাই, রাকিবেরও কোন কলম নাই, অর্থাৎ দুইয়ের মধ্যে একজনও নাই বুঝাতে নাইদার নর, দুইয়ের মধ্যে একজনও আছে বা একজনও করছে এরকম বুঝাতে আইদার অর। আর প্রত্যেক শব্দকে বুঝাইতে বা প্রত্যেককে বুঝাইতে ইচ। তো ইচ বয় হইতে পারে, ইচ বয়, এটা একটা এক্সপ্রেশন। এইটা হলো একটা এক্সপ্রেশন। কি এক্সপ্রেশন? ইচ বয়, ইচ অফ দ্য বয়েজ দিলে ওইখানে হবে অফ দ্য শব্দটা থাকলে অফ আর দি, কথা বুঝছো নি? অফ আর দা যদি এটা থাকে তাহলে কি হবে? পরবর্তী নাউনটা প্লুরাল হবে, বয়েজ হবে। যেমন ইচ অফ দ্য বয়েজ, যদি আমি এখানে অফ দা না দিতাম তাহলে না বয় হইতো, কথা বুঝছো নি? এখানে আইদার অফ দ্য গার্লস দিছি না? আচ্ছা, এখানে আমি আইদার নীরব অর রাকিব এই এক্সপ্রেশনটা দিতে পারতাম। আরেকটা এক্সপ্রেশন ছিল যেটা আমি এখানে দেই নাই, দুইটা আসলে ওইটাও দেই নাই, এই একটা এক্সপ্রেশন শুধু দিছি, বাকি দুইটা এক্সপ্রেশন দেই নাই। বুঝতে পারছো? নেইদার যদি বলি, এখানে আমি আসলে যেটা বলতেছিলাম যে ইচ বয় যদি বলতাম, শোনো, ইচ বয় বললে আমি এইদার বয় বলতে পারবো, নেইদার বয় বলতে পারবো। কথা বুঝো? আমার এক্সপ্রেশন তিনটা এক্সপ্রেশন আছে, তিনটা দিয়ে আমি তিনটা এক্সপ্রেশন তোমাদেরকে বুঝাইতেছি। ঠিক আছে,
ইচ অফ দ্য বয়েজ এইদার অফ দ্য গার্লস নেইদার অফ দ্য প্যান্টস, মানে দেখো তো সবগুলা অফ দ্য আসেনি, এক্সপ্রেশন এক কিনা। আমি তোমাদেরকে এক্সপ্রেশনটা বুঝাচ্ছি। এইখানে ইচ বয় হইলে আইদার গার্ল নেইদার প্যান্ট, বুঝছো নি? আচ্ছা, আর এক্সট্রা যেটা বলতেছিলাম এইদার ডট ডট অর নেইদার ডট ডট নর, নর এই অর এবং নর যখন ব্যবহৃত হবে তখন রাইট ফ্রম ভার্বস এর রুলস অনুসারে কি হবে, যে অর এর পরবর্তী মূলত অর এর পরবর্তী ভার্ব এবং নেইদার পরবর্তী ভার্ব, অর্থাৎ এইদার পরে এইদার কি বলছি যে এইদার নীরব অর রাকিব, তাহলে অর রাকিব না বলে যদি অর হিজ ব্রাদার্স বলতাম এক কথায় এইদার অর, অর এর পরবর্তী যে সাবজেক্ট থাকবে, যেই সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। রাইট ফ্রম ভার্বস রুলস পড়াইলে আমরা ওইটা পড়বো আর কি। নেইদার পড়লে নরের পরে যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, অর্থাৎ এইদার অর এবং নেইদার নরের অর এবং নরের পরে যে সাবজেক্ট ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে সিঙ্গুলার অথবা প্লুরাল। আমি এগুলা এখানের পড়া না, জাস্ট আমি রাইট ফ্রম ভার্বস পড়াইলে ওই সময় বলতাম, এরকম পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে কথা? তো ইনশাল্লাহ, তো আমরা জাস্ট যেহেতু রুলসটা আসছে এই জন্য আমি রুলসটা বললাম এবং এক্সপ্রেশনটা আমি দেখাই দিলাম বা বললাম, ঠিক আছে কথা? ওকে ফাইন। তাহলে আমরা বুঝতে পারছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, একটু সামারি করি। সামারি কি, যে প্রোনাউন দ্বারা পৃথক করা বোঝায়, কি বলে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। এবং এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন খুব বেশি না, মাত্র 3টা, ইচ আইদার নাইদার। এটা যেভাবে ব্যবহৃত হোক, যেভাবেই ব্যবহৃত হোক, ইচ আইদার নাইদার, শেষ। ক্লিয়ার? ওকে। আমরা যখন টেক কোয়েশ্চেন করবো 9 10-এ তখন কিন্তু এগুলোর ব্যবহার আছে, খুব সুন্দর ব্যবহার, ঠিক আছে? তো এই জন্য রাইট ফ্রম ভার্বস এবং টেক কোয়েশ্চেনের যেহেতু ব্যবহার আছে আমরা এটা কম গুরুত্ব দিব না। বেসিক এমন কোনো কিছু নাই যেটা গুরুত্ব আসলে খুব কম, প্রত্যেকটা বেসিকের খুব গুরুত্ব আছে। ক্লিয়ার? ওকে। এখন দেখবো ইনশাল্লাহ যে রিসাইপ্রোকাল প্রোনাউন। রিসাইপ্রোকাল এ টার্ম বা এই ওয়ার্ডের মানে হলো পারস্পরিক। পারস্পরিক, পারস্পরিক মানে একে অপরে, একে অপরকে, কথা বুঝছো নি? তাহলে যে প্রোনাউন দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক পারস্পরিক কার্যকারণ বুঝায় তাকে রিসাইপ্রোকাল প্রোনাউন বলে। তাহলে যে প্রোনাউন দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কার্যকারণ বুঝায় তাকে রিসাইপ্রোকাল প্রোনাউন বলে। এটুকু বুঝতে পারছি? আচ্ছা, তো রিসাইপ্রোকাল প্রোনাউনের মানে হলো, ধরো আমি আবারও বলি, ধরো সাকিব এন্ড সিয়াম কোয়ারেল ইচ আদার, তাহলে দুইয়ের মধ্যে যখন ব্যবহৃত হবে তখন ইচ আদার, দুইয়ের অধিকের মধ্যে যখন ব্যবহার হবে তখন ওয়ান অ্যানাদার। কি ব্যবহার হবে? ধরো সাকিব যদি এর সাথে ঝগড়া করে তাহলে সিয়ামও এর সাথে ঝগড়া করে, একে অপরে। যদি সাকিবে সিয়ামকে ভালোবাসে তাহলে সিয়ামও সাকিবকে ভালোবাসে, তাহলে সিয়াম এন্ড সাকিব লাভ ইচ আদার। আমি এই দুইজনকে অবশ্য নাম উল্লেখ না করে দে দিয়ে বলতে পারি। যদি সংখ্যাটা 2 হয়, এই শোনো, এই মানুষের সংখ্যা যদি 2 হয় তাহলে এই দুইকে আমি দে বলতে পারবো এবং তাদেরকে ইচ আদার বলবো। এক কথায় দুইয়ের মধ্যে ব্যবহৃত হলেই বলবো কি ইচ আদার, দুইয়ের মধ্যে হলেই কি বলবো? ইচ আদার। এখন যদি এরকম না বলতাম তাফসির, ইসমাইল এন্ড তাসকিন হেট ওয়ান অ্যানাদার, তারা তিনজন কি করে? একে অপরকে ঘৃণা করে। যে তারা তিনজন এক সময় একটা ফ্রেন্ড ছিল, একটা কোনো কারণে একটা ইস্যু নিয়ে ঝগড়া হয়েছে, এখন তারা একে অপরকে ঘৃণা করে। বুঝতে পারছি তো? তাহলে আমি কি বলবো? মানে দুইয়ের অধিক হইলে কি বলবো? ওয়ান অ্যানাদার। দুইয়ের অধিক হলে কি বলবো? ওয়ান অ্যানাদার। তাহলে আমি একটু দেখি, তাহলে রিনা এন্ড রাকা লাভ ইচ আদার, দুইয়ের মধ্যে হয়েছে, এই জন্য কি হয়েছে? দে বলতে যদি দের পরিমাণ 2 হয় তখন কিন্তু ইচ আদার। তো আমি বলতাম নীরব এন্ড রাকিব, এখানে দুইজনকে আমি দে বলতে পারবো না? দে বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। তখন এই দের সাথে কি হবে? ইচ আদার। যখন আমি বলবো অনেকজন 2-এর অধিক, তখন আমরা সেক্ষেত্রে বলবো কি? যে ওয়ান অ্যানাদার, দে লাভ ওয়ান অ্যানাদার। তাহলে আমি বুঝতে পারছি তো না? তাহলে আমি আবার একটু অ্যানালাইসিস করি বা সামারাইজ করি। যে দেখো তো,
রিসিপ্রোকাল প্রোনাউন কোনটা তাহলে পাইলাম? ইচ আদার, ওয়ান অ্যানাদার। কি পাইলাম? ইচ আদার, ওয়ান অ্যানাদার। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে ইচ আদার হলো দুইয়ের মধ্যে, ওয়ান অ্যানাদার হলো অনেকের মধ্যে। এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পাইছিলাম কোনটা? ইচ, আইদার, নাইদার। দেখো তো পড়াটা খুব বেশি কঠিন নাকি সহজ? বুঝো তোমরা, দেখো বোঝা যায়? আচ্ছা ঠিক আছে। তাহলে আর আরেকটা বিষয় আমি বলি, পার্সোনাল প্রোনাউন পড়ানোর সময় আমি তখন রিফ্লেক্সিভ প্রোনাউন পড়াইছিলাম, তো যার কারণে আমি রিফ্লেক্সিভ প্রোনাউন আর এখানে লিখি নাই। তো রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমি একটু অ্যানালাইসিস করি, তোমরা বা সামারাইজ করি। হ্যাঁ, তোমরা বাসায় থেকে তিনটা প্রোনাউন আজকে পড়ালে তো প্রোনাউন শেষ। ঠিক আছে, তো তোমরা আগামী রবিবারে ইনশাল্লাহ এই তিনটা প্রোনাউন সহ সকল প্রোনাউন একবারে খুব ভালো করে জ্বালা করে আসবে ইনশাল্লাহ, জ্বালাই করে আসবে একদম। ঠিক আছে কথা? আচ্ছা, তো রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমি একটু বলি। রিফ্লেক্স শব্দটা হলো পশ্চাতে গমন বা পশ্চাতে ফিরে আসা। রিফ্লেকশন মানে কি? প্রতিফলন। তখন মানে প্রতিফলন হলো এই যে আমি কিছু একটা সামনে, যেমন ক্যামেরার সামনে দাঁড়ায় আছি বা আয়নার সামনে দাঁড়ায় আছি, আবার আমার প্রতিবিম্ব আমি নিজে দেখতেছি, মানে ফিরে আসা। ঠিক আছে কথা? তো যদি সাবজেক্ট ভার্বের সামনে দাঁড়ায় তখন রিফ্লেক্স হইয়া ফিরে আসে, আবার নিজে ফিরে আসে, উল্টা যা দাঁড়ায় তাই কি ফিরে আসে। আই দাঁড়াইলে ভার্বের সামনে তাহলে মাই সেলফ হয়ে বের হয়, হি দাঁড়াইলে হিমসেলফ। এরকম করে আমি চার্ট দেখাইছি, পার্সোনাল প্রোনাউনের যে চার্ট, এই চার্টে আমি রিফ্লেক্সিভ প্রোনাউনের, শুনো, রিফ্লেক্সিভ প্রোনাউন আমি দিছি, মনে আছে সবার? আচ্ছা, তো যাই হোক, এক কথায় রিফ্লেক্সিভ প্রোনাউন সহজ ভাষায় যদি বলি, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো, রিফ্লেক্স শব্দের অর্থ পশ্চাতে গমন। ঠিক আছে, তো যে প্রোনাউন এর সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় এবং একই পার্সন বা একই সাবজেক্টকে বোঝায়, একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় এবং সাবজেক্ট অবজেক্ট এক। তাহলে কি বললাম? যে প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট এক এবং একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। কথা বুঝছো নি? এবং কি করে? পশ্চাতে ফিরে আসে। আরো সহজ করে যদি বলি, তাহলে যে পার্সোনাল প্রোনাউনের সাথে যখন সেলফ বা সেলফস যুক্ত হয়ে পশ্চাতে ফিরে আসে তাকে বলা, এবং একই সাবজেক্ট বা সাবজেক্টকে নির্দেশ করে, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন। কথাই, পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস যুক্ত হবে এবং ফিরে এসে সাবজেক্টকে ইন্ডিকেট করবে, অর্থাৎ সাবজেক্টিভ অবজেক্টিভ একই ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করবে এবং সাবজেক্টিভ এবং অবজেক্টিভ একই। কথা বুঝছো? তাহলে এটা নিয়ে আমি ডিটেলস তেমন বলি নাই, টুকটাক আলোচনা আগে হয়েছিল। তো তোমরা এর বাকিটুকু বা এই সকল কিছু তোমরা খুব দ্রুত সবকিছু দেখবা। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় আছে, তোমাদের পরীক্ষার সময় খুবই নিকটে, খুবই অল্প। তো এই জন্য আমি বলবো, পরীক্ষা যেহেতু অতি নিকটে, যেই টপিকস আমি এক সপ্তাহ নিতাম এখন চেষ্টা করবো একদিন শেষ করতে, যে বার্ব আমি কয়েক সপ্তাহ পড়াইতাম এই বার্ব চেষ্টা করবো এখন একদিনই শেষ করতে। তো এতে কি হবে? আমরা বেসিক এই পার্টস অফ স্পিচ কোনো মতে শেষ করে আমরা পরীক্ষার যে টপিকস গুলা, এই টপিকস গুলোতে আমরা আগাবো এবং ওই টপিকস করতে গিয়ে যতটুকু বেসিক লাগবে ওই বেসিক গুলো আবার দিব। এরপর পরীক্ষা শেষ হইলে ইনশাল্লাহ আমরা আবার বেসিক আগের মতোই যেগুলো দরকার, যেগুলো পড়ি নাই এগুলা পড়বো এবং আগের যে পড়ার টপিকস গুলা ছিল ওই টপিকস গুলো আমরা রিভাইজ করব। ঠিক আছে? আচ্ছা, আরেকটু বলি যে রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা বাচ্চা আছে, একে বলা হয় ইমফ্যাটিক প্রোনাউন। কি বলা হয়? ইমফ্যাটিক প্রোনাউন। ইমফ্যাটিক প্রোনাউন হলো ইমফাসাইজ শব্দের অর্থ জোর দেয়া, এই ইমফাসাইজ শব্দ থেকে ইমফ্যাটিক, জোরপূর্বক। আমি যদি বলি যে হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করলো, তাহলে ইমফ্যাটিক হলে কি হবে? হি রিফ্লেক্সিভ কি ছিল? হি কিল্ড হিমসেলফ। ইমফ্যাটিক হবে হি হিমসেলফ কিল্ড, অর্থাৎ হিমসেলফটা শেষে ছিল, হিমসেলফটা ভার্বের আগে অর্থাৎ সাবজেক্টের পরে বসবে জোর দেওয়ার জন্য। হি হিমসেলফ কিল্ড, সে নিজেকে হত্যা করলো। কথা বুঝতে পারছো তো না? আচ্ছা, তাইলে রিফ্লেক্সিভ এবং ইমফ্যাটিক আমরা বুঝলাম। এখন আমি চাই যে তোমরা এই সকল প্রোনাউন, এই তিনটা প্রোনাউন সহ সবগুলা প্রোনাউন ইনশাল্লাহ বাসা থেকে খুব ভালোভাবে দেখে আসো। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে একদিনই চেষ্টা করবো অ্যাডজেক্টিভ শেষ করতে। ঠিক আছে? ওকে, দ্যাটস ফর টুডে।